কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় পূর্ণত্বের সন্ধান। ভূপেন বোস এভিনিউ, কলকাতা, 1/5/1958। ঠাকুর বলছেন, 25-26 বছর আগে আমার নিকট আসতো, আর আজ আমার দেখা। তখন বয়স আমার 11 বছর। সঙ্গে যে মহিলা এসেছেন তার ছেলে আমার সাথে পড়তো একই স্কুলে, উজানচর কংসনারায়ণ হাই স্কুল। বোধহয় 1939 সালে শেষ দেখা, তারপর সাক্ষাৎ হয় নাই। এত ছোট বয়সে কেন সবাই আসে ও মন্ত্র নেয়? শূন্যে ওরা ও জলের উপর দিয়ে সচরাচর যাতায়াত সবাই দেখত। ইচ্ছা করে তো কাউকেও দেখাবার জন্য করতাম না, আপনা আপনি তারা দেখতে পেত। ময়নামতি পাহাড়ের ল্যাংটো ফকির গাজার কলকি নিয়ে এসে বলে, দেখ আমার মহাদেব এক টানে গাঁজা খেয়ে ফেলে। সত্যি দেখতাম সব গাঁজা টাজা এক ফুতে ছাই হয়ে গেছে। আমি বলি, তোর মহাদেব তো কলকি ফাটাতে পারে না, তার টানে এত জোর নাই। আর আমার টান এই দেখ, কলকি ভেঙে দুটুকরো হয়ে যাবে। তারপর এক ফুঁ দেয়াতে কলকি ফেটে গেল। সে তারপর রোজ আসতো রাতের বেলায়। খুব উন্নত ছিল সে, এবং মন্ত্র নিল। অধিককার মধ্যে ওই প্রথম মন্ত্র নেয়। মাস্টার গুরুজন একে একে আসতে আরম্ভ করলো। নরেশ ঘোষ নামে একজন ছিল, তার পাকা চুল বাঁচতাম, 100 বাঁচলে 1 পয়সা দিত। তাই দিয়ে আমি খাতা, স্লেট, পেন্সিল ইত্যাদি কিনতাম। খুব দরিদ্র অবস্থা ছিল বাবার। একদিন তাকে বলি, নরেশদা আমাকে ধরে রাখুন, দেখবেন আমি উপরে উঠে যাব। তারপর তিনি এমন শক্ত করে ধরলেন যে বলার নয়। আমি উপরে উঠে এক বিরাট আকার নিলাম। নরেশদা তখন ভয় পেয়ে গেলেন এবং পরে বললেন, ভুল বুঝো না, আমাকে রক্ষা করো, তোমাকে কত কিছু বলেছি। এই নরেশদা আমাকে গীতা টিতা পড়ে শোনাতো। এসবের জন্যই আসে পাশের সমস্ত জায়গার লোকে দীক্ষা নিতে আরম্ভ করলো। যখন আমার বয়স 8 বৎসর 9 মাস, তখন থেকেই বসে বসে 6-7 বছর বয়সে বেদম কাজ অর্থাৎ জব করতাম। একবার ভাবলাম রাম রাম করি। তার মাত্রা দেখতে ইচ্ছা হলো। দেখি, ধরো 1.5 লাখ। তাকে বলি, তুমি আবার হাজির হলে কেন? আমারটা তোমার হতে অনেক বেশি আছে, তবে এসেছো একটু খেয়ে যাও। একজনকে বলতে তাকে অর্থাৎ রামকে খেতে দিল এবং সে চলে গেল। গায়ত্রী জপে বসি, দেখি গায়ত্রী এসে হাজির। যখন যা ভাবতাম তাই হয়ে যেত। একবার একজনকে বলি, আচ্ছা আপনি তো কালী সাধক, ওই ফটোটা পূজা করছেন। আমি ওই কালীকে এনে দাঁড় করালাম। কালী এসে হাজির, বিরাট চেহারা। ওরা ভয় পেয়ে গেল, চোখ বুঝলো। বলি, দেখুন, তখন ছিলেন আশু, রাম, জিন্নতালি, পরেশ ঘোষ, এরা। মহাদেব ফটোতেই ছিল, তবে একটু এপাশ ওপাশ করাতে, এতদিনের কালি সরে যাওয়াতে হাঁটুটা একটু অন্যরকম হয়ে গেছে। তার উপর আবার কালি গিয়ে যথারীতি দাঁড়ালো। এ ফটোটা বরুণের কাছে আছে, আর গায়ত্রীর ফটোটা প্রহ্লাদের নিকট। একবার রেখা লঞ্চে যাচ্ছি, ওদের নিজেদের ভিতর কথাবার্তা আমার ভালো লাগলো না। বলি, থাক, এটা তোমাদের লঞ্চ, আমি চলে যাচ্ছি। এই বলে নদীর উপর দিয়ে হেঁটে রওনা দিলাম। ওরা তো দেখে অবাক। পরে ওই লঞ্চই নদীতে অর্থাৎ মেঘনাতে ডুবে গেল যাত্রীসহ। ব্রাহ্মণবাড়িয়ার দীনেশ সেন, তাকে বলি একটু সাবধানে থাকবেন। পরে সত্যি সে স্ট্যাবড হয়ে মারা গেল ছোড়ার আঘাতে।
তিতাস নদীতে স্নান করছি, দেখি কয়েকজন পোটলাতে করে ফল ফুল ইত্যাদি নিয়ে এসে জিজ্ঞাসা করে, ওহে, এখানে বালক সাধু কোথায় থাকে? তাদের বলি ওইখানে যান। পরে স্নান করে ঘরে গিয়ে বসি। অনেক লোকের ভিড়, প্রণাম করছে, ফুল দিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। ওরা তো অবাক। স্কুলের টিফিন পিরিয়ডে সেদিন জুম্মাবার, বেশিক্ষণ টিফিন। আমি খেতে চলে গেছি। কৃষকরা আমাকে খুব পছন্দ করত, কারণ আমি গেলে শিয়াল বাগানের ক্ষীরাই অর্থাৎ শশা খেত না। ক্ষীরাই খেয়ে ঘুমিয়ে পড়েছি। ওদিকে টিফিন পিরিয়ড ওভার। ইতিমধ্যে ক্লাসের চেয়ারটা সহপাঠীরা ভেঙে ফেলেছে। কেহ মাস্টারের কাছে বলতে রাজি হয় না কে ভেঙেছে। মাস্টার তো রেগে অগ্নিশর্মা। তিনি জানেন আমি বলতে পারি। খোঁজ করেন সাধু কোথায়। তারপর আমি ফিরে আসার পর আমাকে জিজ্ঞাসা করাতে আমি বলি, ক্ষীরাই খেয়ে খেতে ঘুমিয়ে পড়ি, কাজেই দেরি হয়ে গেল। আমাকে সেজন্য কিছু না বলে জিজ্ঞাসা করলেন, চেয়ারটা কে ভেঙেছে? আমি জানতে চাই কেহ বলেছে কি না। তিনি বললেন না। আমি বলি, নাম বললে পর সবাই আমাকে ধরে মারবে, ওর নাম আমি বলতে পারবো না। মাস্টার তখন আদেশ দিলেন বেঞ্চের উপর দাঁড়াতে। অগত্যা সকলে বেঞ্চের উপর দাঁড়ালাম। স্কুলের মাস্টাররা এত ভালোবাসত যে বলার নয়। এর দরুন আমার 1 বছর ক্লাস 3 হতে ক্লাস 4-এ ওঠাই হলো না। অঙ্কের মাস্টার, তিনি আবার উপরের ক্লাসে পড়ান না। প্রমোশন পেলে পর তিনি আর আমাকে পাবেন না। কাজেই আর 1 বছর ক্লাস 3-তেই রয়ে গেলাম। পরে এমন হলো, পরীক্ষার দেব কি, প্রশ্ন তো সব আমার জানাই। এতে কি আর পরীক্ষা দেওয়া চলে আমার? ছাত্রেরা বরং আমার নিকট হতে প্রশ্ন জেনে জেনে পরীক্ষায় বসত। মাঝে মাঝে উপস্থিত সবার সম্মুখে বলে দিতাম, অমুকে 2 বছর, অমুকে 5 বছরের বেশি বাঁচবে না। কারা কারা যাবে নাম বলতাম না। তবে অমুক শিষ্য যদি তাদের ভার নেয় তবে তারা বেঁচে যাবে। ফলে হলো কি, সেই শিষ্যের ঘরের চৌকাঠ পর্যন্ত সব ধর্ণা দিতে আরম্ভ করলো, আমায় বাঁচান, আমায় বাঁচান বলে। শিষ্যের হলো মহাবিপদ। পরে টিকতে আর না পেরে আমার নিকটে এসে বলে, প্রভু, আমাকে এই বিপদ হতে রক্ষা করো। তখন তাকে বলি, দেখো এবার গুরু হওয়া কি ঝকমারি। রাম নেহাতি রাজার ছেলে ছিল। রামায়ণের যে কথা নরেশদা শুনিয়েছে তাতে বুঝি সে অনেক ভুল করেছে। শ্রীকৃষ্ণের মাত্রা 4 লাখ ছিল। সেই ছিল তেজিয়ান, জন্মসিদ্ধ। 6-7 বছর হতে দীক্ষা দিতে আরম্ভ করলো। পূর্ণত্বের সন্ধান দিতে গিয়েও ও মায়া, মোহ ইত্যাদি এনে ঘোলাটে করে ফেলেছে। টোলে ছিলেন কিনা কাজেই। আর আমি দিচ্ছি পূর্ণত্বের সন্ধান। কোনো ভেজাল নাই এতে। প্রকৃতি হচ্ছে তার গ্রন্থ। শ্রীকৃষ্ণ বলেছেন, সেই পূর্ণ, আমাকে স্মরণ করো সবাই। আর আমি বলছি, প্রতি বস্তুর মধ্যেই বস্তুত্ব, আর তার মধ্যেই রয়েছে পূর্ণত্ব। বস্তু ছোট বড় হতে পারে, কিন্তু স্বর্ণই। বস্তুর আকার ক্ষুদ্র হলে কি হবে? তার ভিতর রয়েছে পূর্ণত্ব। 1 ছটাককে বাদ দিয়ে 1 মন নয়, বা 1 মন 1 ছটাকেই রয়েছে। আমি এই মাইন অর্থাৎ খনি দিচ্ছি। শঙ্কর বিরাট জ্ঞানী ছিলেন, কিন্তু তিনিও টোলের। বুদ্ধও তাই। প্রশ্ন, আচ্ছা, সময় ও কাল বুঝেই কি এক একজন এক এক রকম দিয়েছেন? উত্তর, তা কেন হবে? দুঃখ বোধ, ক্ষুধাবোধ তখনও যা এখনও তাই রয়েছে। তখন না হয় গুহাতে বা গর্তের ভিতর বাস করত, এখন না হয় বিরাট অট্টালিকায়। এই তো তফাৎ। কাজেই প্রকৃত জিনিস দেওয়ার ব্যবধান কেন হবে? তবে আরেকজনও বেশ ভালোভাবে একটু দিতে চেষ্টা করেছেন, শ্রী চৈতন্য। যাক, ক্লাসের সময় এইভাবে বললে একটু সুবিধা হয় বুঝতে। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র শ্রদ্ধাঞ্জলি।